আচ্ছা, তাহলে আজকে আমাদের 26 নম্বর ক্লাস, ইংলিশ স্পিকিং ক্লাস নং 26। ফার্স্ট টপিক, হু দা হেল। আজকে আমরা 3টা টপিক শিখবো। তো প্রথম টপিক হচ্ছে হু দা হেল। এই হু দা হেল আমরা কখন ব্যবহার করব? যখন আমরা রাগান্বিত হয়ে যাব বা বিরক্ত ভাব প্রকাশ করব, তখন আমরা এই হু দা হেল ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু বিস্তারিত বুঝি, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো। আমরা যখন খুব রেগে যাই বা অবাক হই বা বিরক্ত হই, তখন আমরা সাধারণত এই যে হু ব্যবহার করি, মানে কে বা হু একটু আহ, জোরে সোরে ব্যবহার করি, হু এরকম করে ব্যবহার করি। কিন্তু এই শুধুমাত্র হু দিয়ে কিন্তু এটা আবেগপূর্ণ বা জোরালো ভাবে বোঝায় না, ঠিক আছে? তো এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? হু দা হিল ব্যবহার করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই শেষে আমাদের অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এতে কি হবে? যদি আমরা হু এর পরিবর্তে হু দা হেল ব্যবহার করি, তাহলে কি হবে? এতে প্রশ্নটি আরো জোরালো হবে এবং আবেগপূর্ণ শোনাবে। আচ্ছা, তবে একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, এটি একটি ইনফর্মাল এক্সপ্রেশন। তাই বন্ধু বা পরিচিত মানুষ বা তাদের সাথে রাগের পরিস্থিতি ঘটলে তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ। কিন্তু অফিস আদালতে বা শিক্ষক বা সম্মানজনক পরিবেশে এটি ব্যবহার না করাই ভালো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারণ কি, ক্লাসের আগে আমরা এই টপিকটা নিয়ে অনেকক্ষণ মজা করেছি বা অনেক ডিপলি শিখেছি। আমরা এবার যদি স্ট্রাকচারটি দেখি, তো প্রথমে আপনারা কি ব্যবহার করবেন? হু দা হেল। হু দা হেল, এই যে এই সি ডবল এল, হেল, ঠিক আছে? এবার তারপরে ভার, অবজেক্ট। এখানে সাবজেক্ট নিজেই হচ্ছে হু, ঠিক আছে? আচ্ছা, যখন, আচ্ছা এবার আমরা এক্সাম্পল দেখি যে তুমি কে। এটা সাধারণত আমরা বলে থাকি হু আর ইউ, বাট যখন আমরা একটু রাগান্বিত হয়ে বলি, তখন আমরা কিন্তু এরকম বলতে পারি, হু আর ইউ, হু আর ইউ, এরকম কিন্তু বলতে পারি। বাট এটা খুব একটা আবেগপূর্ণ বোঝায় না। আবেগপূর্ণ কখন বোঝাবে? এই যে যখন আমরা হু দা হেল ব্যবহার করব, জাস্ট দা হেল, হু দা হেল আর ইউ, তুমি কে, তুমি কে, ঠিক আছে? বাট হু আর ইউ আমরা একটু, যেমন এই যে যদি বাংলাতে যেরকম বলি তুমি কে, এখানে হু আর ইউ বলতে পারি, একটু রাগান্বিত হই বা জোরে বলতে পারি, বাট এটা খুব একটা আবেগপূর্ণ বোঝাবে না। বাট যার কারণে আমাদের এই হু এর পরে দা হেল ব্যবহার করতে হবে। হু দা হেল আর ইউ, তুমি কে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে দেখুন, কে তোমাকে মারলো? হু দা হেল হিট ইউ বা হু দা হেল বিট ইউ। আমরা এটা বলতে পারি যে কে তোমাকে মারলো, হু হেল, সরি, হু হিট ইউ বা হু বিট ইউ, এটা কিন্তু বলতে পারি। বাট এটা আবেগপূর্ণ বোঝায় না। আবেগপূর্ণ কখন বোঝাবি? যখন আমরা দা হেল ব্যবহার করব। হু দা হেল হিট ইউ, কে তোমাকে মারলো, বা বিট ইউ, বিট মানে মারা, ঠিক আছে? আচ্ছা, এটা বলতে পারি যে কোন শয়তানের বাচ্চা তোমাকে মেরেছে, এই যে মেরেছে। তো এটা আমরা শিখেছিলাম কি, খেয়েছে, মেরেছে, পড়েছে, এই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ তারপরে V3 ব্যবহার করি, তাই না? ঠিক একই রকম এই যে হ্যাজের পরে বিটেন। যেমন দেখুন, যে কোন শয়তানের বাচ্চা তোমাকে মেরেছে, হু দা হেল হ্যাজ বিটেন ইউ, হু দা হেল হ্যাজ বিটেন ইউ, কোন শয়তানের বাচ্চা তোমাকে মেরেছে। বাট আমরা যদি আবেগপূর্ণ, যদি শুধুমাত্র হু দিয়েও বলতে পারি, যেমন হু হ্যাজ বিটেন ইউ, কে তোমাকে মেরেছে, হু হু হ্যাজ বিটেন ইউ, কে তোমাকে মেরেছে। বাট এটা খুব একটা আবেগপূর্ণ শোনাবে না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ হিয়ার দ্য হেল, দ্য হেল, ঠিক আছে? আচ্ছা, আমরা আরো উদাহরণ দেখি। যেমন যে রোকসানাকে কি বিরক্ত করেছে, এরকম, হু দ্য হেল হ্যাজ অ্যানয়েড রোকসানা। অবশ্যই শেষে আপনাদের এই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তবে আপনি এই যে হেল মানে হু দা হেল ব্যবহার করছেন বা এটা নর্মাল এক্সপ্রেশনে বলছেন, তাহলে কিন্তু হবে না। মানে এটা কখন ব্যবহার করবেন? যখন আপনি আসলে রেগে যাবেন। বাট আপনি এটা প্র্যাকটিসের সময় আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, রাগান্বিত হয়ে প্র্যাকটিস করবেন, তখন আপনারা এই হু দা হেল ব্যবহার করবেন, ঠিক আছে? অতএব আপনি রাগান্বিত এক্সপ্রেশন ব্যবহার করলেন, জাস্ট বললেন
হু দা হেল হ্যাজ অ্যানয়েড রোকসানা, এটা কিন্তু ঠিক এই আবেগপূর্ণ বোঝাবে না। যতই আপনি যে হু দা হেল ব্যবহার করেন, মানে দা হেল যতই ব্যবহার করবেন, তারপরে কিন্তু এটা আবেগপূর্ণ বোঝাবে না। ঠিক আছে, অতএব এক্সপ্রেশনটা একটু অন্যরকম থাকতে হবে। হ্যাঁ, এবার দেখুন যে রোকসানাকে কে ডেকেছে, হু দা হেল হ্যাজ কল্ড রোকসানা। এরকম ভাবে আমরা এই হু দা হেলের ব্যবহার শিখতে পারবো। আমরা আরেকটু দেখি যে এই যে আমাদের কি সাহায্য করবে, হু দা হেল উইল হেল্প আস। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আশা করি আপনারা এই যে হু দা হেল এই টপিকটা বুঝতে পেরেছেন। এটা বুঝতে অসুবিধা এমন কেউ কি আছেন? এটা বুঝতে অসুবিধা এমন কেউ কি আছেন? এটা বুঝতে অসুবিধা এমন কেউ কি আছেন? আচ্ছা, বুঝতে পারছি দাদা ভাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, আমার ওয়েট আ মোমেন্ট। আচ্ছা, এবার আমাদের 2 নম্বর টপিক, সেটা হচ্ছে কাম ওয়াট মে। এই যে কাম ওয়াট মে, এটা কখন আমরা ব্যবহার করব? যখন আমরা বলবো যা হয় হোক, বা দৃঢ় সিদ্ধান্ত প্রকাশ করতে আমরা এই কাম ওয়াট মে ব্যবহার করতে পারি। দৃঢ় সিদ্ধান্ত বলতে কেমন, যে যা হয় হোক আমি আজ খেলবো, এই যে দৃঢ় একটা সিদ্ধান্ত, এক্ষেত্রে আমরা এই কাম ওয়াট মে আমরা ব্যবহার করব। তারপরে আমরা এটা আর কখন কখন বলতে পারি? আমরা যখন বলতে চাই যে যাই ঘটুক আমি সেখানে যাব, তারপরে যাই সমস্যা আসুক আমি কাল বিদ্যালয়ে যাব, বা আমি কাল ঢাকাতে যাব, যা বাধা আসুক আমি ওই কাজটি করব। এই যে এই ধরনের বাক্যতে আমরা এই কাম ওয়ার্ড মে ব্যবহার করতে পারি। এক কথায় কি, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না, তখন আমরা এই কাম ওয়ার্ড মে ব্যবহার করব। আমরা যদি আরো এক্সাম্পল দেখি, দেখুন যে হচ্ছে কাম ওয়ার্ড মে, আগে স্ট্রাকচারটা দেখি, কাম ওয়ার্ড মে, তারপরে সাবজেক্ট, এবং এরপরে কি উইল বা ওন, তারপরে ভাব ব্যবহার করবেন। আচ্ছা, এগুলো খুব একটা, আমি সবসময় বলি যে আপনাদের স্ট্রাকচার কখনো মুখস্থ করতে হবে না, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে আপনাদের স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, আপনাদের তাহলে কি করতে হবে, স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আমি কেন স্ট্রাকচারটা ব্যবহার করি, শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তাহলে আমরা এক্সাম্পল দেখি, যে যা হয় হোক আমি কলেজ যাব না, তাহলে কাম ওয়াট মে, আই ওন গো টু কলেজ, বা আই উইল নট গো টু কলেজ। কাম ওয়াট মে, কাম ওয়াট মে। ঠিক আছে, যা হয় হোক আমি আমার স্বপ্ন পূরণ করব, কাম ওয়াট মে আই উইল অ্যাচিভ মাই ড্রিম। আচ্ছা, যা হয় হোক তোমরা আসবে, কাম ওয়াট মে ইউ উইল কাম। যা হয় হোক তোমরা পড়াশোনা বন্ধ করবে না, কাম ওয়াট মে ইউ ওন্ট স্টপ স্টাডিং। ঠিক আছে, এবার দেখুন এই যে যা হয় হোক সে আমাকে সাহায্য করবে, কাম ওয়াট মে শি উইল হেল্প মি। আরো দেখি, যেমন যা হয় হোক তারা সত্য বলবে, কাম ওয়াট মে দে উইল টেল দ্য ট্রুথ। এইসব ক্ষেত্রে আমরা এই কাম ওয়াট মে ব্যবহার করব। এবার দেখুন 3 নম্বর টপিক, সেটা হচ্ছে ইফ থিং গো সাউথ। এটা আমরা কখন ব্যবহার করব? পরিস্থিতি খারাপের দিকে গেলে। যেমন কি, পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে আমি ভোট সেন্টারে যাব না। আমরা এক্সাম্পল আরো দেখব। দেখুন, এভরিথিং গো সাউথ, এটি একটি পরিচিত এবং ইংলিশ আইডিয়াম। ঠিক আছে, এই আইডিআইওএম, এটা কি আমরা একদিন বুঝবো। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সুন্দরভাবে বুঝবো। এই এই বিষয়গুলো যারা জানে তারা মারাত্মক লেভেলের ইংলিশ স্পিকার, বুঝছেন? আচ্ছা, এটা কখন ব্যবহার করব, ইফথিং গো সাউথ? ইফথিং গো সাউথ কখন ব্যবহার করব? পরিস্থিতি খারাপ হলে, বা অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে, সবকিছু খারাপের দিকে গেলে, তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করব। ঠিক আছে, তো স্ট্রাকচারটা দেখুন, যে ইফথিং গো সাউথ, তারপরে সাবজেক্ট, উইল বা ওন, তারপরে ভাব। যেমন দেখুন, পরিস্থিতি খারাপ হলে আমি হাসপাতালে যাব, তাহলে ইফথিং গো সাউথ আই উইল গো টু দা হসপিটাল।
পরিস্থিতি খারাপ হলে আমি ভোট সেন্টারে যাব না। ধরেন আপনার চিন্তা ভাবনা আছে যে ভোট সেন্টারে মারামারি হতে পারে, তাই না? সাধারণত আমরা যেটা ফেস করি যে ভোট সেন্টারে মারামারি হতে পারে। তো আমি আগে থাকতেই বলছি যে পরিস্থিতি খারাপ হলে আমি ভোট সেন্টারে যাব না। তাহলে ইফ থিংস গো সাউথ, ইফ থিংস গো সাউথ, আই উইল নট গো বা আই ওন্ট গো টু দা ভোট সেন্টার। ঠিক আছে? এই দেখুন, পরিস্থিতি খারাপ হলে আমি বাসায় থাকবো। ঠিক আছে? বা আপনি কোথাও একটা যেতে চাচ্ছেন, সেখানে পরিস্থিতি ধরেন আপনি আগে থাকতে বুঝতে পারলেন ওইখানে একটু ঝামেলা বেঁধেছে, তো আপনি বুঝতে পারছেন পরিস্থিতি খারাপ, তাহলে এই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, ইফ থিং গো সাউথ, আই উইল স্টে হোম। ঠিক আছে? আচ্ছা, এই যে আরো দেখি যে পরিস্থিতি খারাপ হলে আমরা ক্লাস নেব না। তাহলে ইফ থিং গো সাউথ, উই ওন্ট টেক ক্লাস বা উই উইল নট টেক দ্য ক্লাস। ঠিক আছে? এরকম ক্ষেত্রে আমরা হু দা হেল ব্যবহার করতে পারি। তাহলে আমরা ক্লাসের সামারিটা দেখি। প্রথমে কি শিখলাম সেটা হচ্ছে হু দা হেল এটা কখন ব্যবহার করব? যখন রাগ, বিরক্তি বা জোরালো প্রশ্ন করতে আমরা এই হু দা হেল ব্যবহার করব। তারপরে কাম হোয়াট মে কখন ব্যবহার করব? যাই ঘটুক বা নিজের সিদ্ধান্ত অটল থাকার কথা বলতে আমরা এই কাম হোয়াট মে ব্যবহার করব। তারপরে কি দেখুন যে ইফ থিং গো সাউথ এটা কখন ব্যবহার করবো? পরিস্থিতি খারাপ হলে কি হবে তা প্রকাশ করতে আমরা এই ইফ থিং গো সাউথ এটি ব্যবহার করব। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের আপনাদের ক্লাস। এখন যদি এই ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই আমাকে জানাবেন।